বিশ্বে ক্ষতিকর কার্বন নিঃসরণ কমিয়ে তাপমাত্রা বৃদ্ধির মাত্রা কমিয়ে আনতে সবচেয়ে বড় আন্তর্জাতিক ঐক্যমত্যের দলিল প্যারিস চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 2015 সালের নভেম্বরে প্যারিস চুক্তিতে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি 2 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে সম্মত হয় বিশ্বের সিংহভাগ কার্বন নিঃসরণকারী দুই দেশ, চীন ও যুক্তরাষ্ট্র সহ বিশ্বের 195টি দেশ। বিজ্ঞানীরা বলেন, কার্বন নিঃসরণ কমানো না হলে বৈশ্বিক তাপমাত্রা আরও বেড়ে গিয়ে জলবায়ুর গুরুতর পরিবর্তন ঘটবে এবং তার ফলে ঝড়, খরা, বন্যা এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে গিয়ে নানা ধরনের বিপর্যয় অনিবার্য হয়ে উঠবে। তবে প্যারিস চুক্তিকে জব কিলার আখ্যা দেওয়া প্রেসিডেন্ট ট্রাম্প মানুষের দ্বারা জলবায়ু পরিবর্তন সৃষ্টির বিজ্ঞানসম্মত ব্যাখ্যাকে বরাবরই কাল্পনিক আখ্যা দিয়ে আসছেন। যুক্তরাষ্ট্র জলবায়ু পরিবর্তনের মাত্রা কমিয়ে আনতে কাজ করার অঙ্গীকার থেকে সরে দাঁড়ানোয় বাংলাদেশ সহ বাকি বিশ্ব হতাশা প্রকাশ করেছে। যদিও চীন সহ বিশ্বের শিল্পোন্নত দেশগুলো প্যারিস চুক্তির প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে, কিন্তু প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্র ছাড়া আসলে কার্বন নিঃসরণ কমাতে কতটুকু কার্যকরী ব্যবস্থা গ্রহণ সম্ভব? অর্থনৈতিকভাবে শক্তিশালী যুক্তরাষ্ট্রের সরকার তার শিল্পায়ন ও কর্মসংস্থান বাধাগ্রস্ত হবে বলে পরিবেশ রক্ষার দায়িত্ব এড়িয়ে গেলে বাকি দুনিয়াকে এ বিষয়ে অঙ্গীকারাবদ্ধ রাখা সম্ভব হবে কি? প্যারিস চুক্তিতেই প্রথম স্বীকৃতি এসেছিল যে বাংলাদেশের মতো যে দেশগুলো কম কার্বন নিঃসরণ করে কিন্তু জলবায়ু পরিবর্তনের ক্ষতির মুখে পড়ার সবচেয়ে উচ্চ ঝুঁকিতে আছে, সেসব দেশে ক্ষতিকর প্রভাব মোকাবেলায় আর্থিক দায় নেবে শিল্পোন্নত দেশগুলো। ক্ষতির দায় ভাগাভাগি করে নেওয়ার সেই আন্তর্জাতিক ঐক্যমত্য কি ক্ষতিগ্রস্ত হবে এর ফলে? এসব প্রশ্নের উত্তর খুঁজতে আজ রাজকাহন স্টুডিওতে আছেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমেরিটাস অধ্যাপক ডক্টর আইনুন নিশাত। স্বাগত আপনাদের দুজনকেই। আমি যদি একটু ডক্টর আইনুন নিশাত আপনাকে দিয়েই শুরু করি, যে মানে প্যারিস চুক্তি থেকে তো একটি বলা যায় যে জলবায়ু পরিবর্তন যে ঘটছে এবং সেটা যে একটা বড় ধরনের সংকট হতে যাচ্ছে, তার একটা বৈশ্বিক স্বীকৃতি এবং খুব সফল একটা স্বীকৃতি হিসেবে পরিগণিত হচ্ছিল অনেকের কাছে। সেখানে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়াটা আসলে এই প্যারিস চুক্তিকে একরকমের অর্থহীন করে ফেলে কিনা? আমার মতে না। আমি তো যেটা দেখতে পাচ্ছি, হ্যাঁ, অবস্থা খারাপ হবে। পৃথিবী অঙ্গীকার করেছিল 2 ডিগ্রির থেকেও তাপমাত্রা যাতে কম থাকে তার ব্যবস্থা নেবে এবং এরপরে 1.5 ডিগ্রিতে নিয়ে আসবে। কারণ 2.5 ডিগ্রি 3 ডিগ্রি ছাড়িয়ে গেলে বিশ্বে সবচেয়ে বড় বিরূপ প্রতিক্রিয়া পড়বে খাদ্য উৎপাদনে। অর্থাৎ সমগ্র বিশ্বজুড়ে খাদ্য ঘাটতি দেখা দেবে। খাদ্য ঘাটতি দেখা দিলে মানুষ মাইগ্রেট করবে, মানুষের লাইভলিহুড ক্ষতিগ্রস্ত হবে, স্বাস্থ্য সংক্রান্ত ক্ষতি বাড়বে এবং বহু জিনিস আছে যেটা আমরা ঠিকমতো এখনো বুঝি না। অনেক কিছু কি বলবো ইরাটিক হয়ে যাবে। যেমন ধরুন, এই বছর এই যে সুনামগঞ্জ হাওড় অঞ্চলে বন্যা হলো, বৃষ্টি নেমেছে ফেব্রুয়ারি মাসের 25-28 তারিখে, মার্চ মাস জুড়ে প্রচন্ড বৃষ্টি হয়েছে, এপ্রিল মাসের প্রথম ভাগে বাঁধ ভেঙেছে অথবা বাঁধ উচ্চে পানি ঢুকেছে। এটা সাধারণত প্রতি বছর মে মাসের মাঝামাঝি ঘটে থাকে। অর্থাৎ এই যে 6 সপ্তাহ আগে বৃষ্টিটা হলো, এটাই হচ্ছে ক্লাইমেট চেঞ্জের আলামত। এতে সরকারি হিসাবে বলা হচ্ছে যে আমাদের 1 মিলিয়ন মেট্রিক টন খাদ্য নষ্ট হয়েছে, বেসরকারি মহল বলছে 2 মিলিয়ন মেট্রিক টন। আমাদের যেহেতু গত 4-5 বছরে ফসল ভালো হয়েছে, আমাদের শস্যের যে যেটা জমানো ছিল সেটা খুব কম অবস্থাতে আছে। সরকারকে এখন 500,000 মেট্রিক টন 5 লাখ মেট্রিক টন অলরেডি আমদানি করার প্রস্তুতি নিতে হচ্ছে। তাহলে এইটা আমাদের মতো একটা গরিব দেশ যেখানে খাদ্যে আমরা ঠিক ব্যালেন্সড অবস্থাতে আছি, সেখানে আমদানি করে খাবার আনাটা অর্থনীতির উপর একটা বড় চাপ। এবছর আষাঢ় শ্রাবণ মাসে কতটা বৃষ্টি হবে আমরা জানি না। গত বছর বৃষ্টি হয়নি আষাঢ় শ্রাবণে সারা দেশ জুড়ে। অবশ্য মঞ্জু ভাইয়ের কনস্টিটিউয়েন্সিতে ভালো বৃষ্টি হয়েছে, কিন্তু 2015-তে কিংবা 13-তে কিংবা 14-তে তেমন বৃষ্টি হয়নি। অথচ ব্রহ্মপুত্রতে গত বছর সর্বকালের সর্বোচ্চ পানির সীমা ছিল। জামালপুর, শেরপুর, গাইবান্ধা, কুড়িগ্রামে তীব্র বন্যা হয়েছে। অর্থাৎ এই যে প্রতিকূল অবস্থাতে আমরা পড়ব, এটার আশঙ্কা অনেক বেড়ে গেল। তবে মজার জিনিস হচ্ছে, গ্রিন হাউস গ্যাসের জমা হওয়ার কারণে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, HFC, হেক্সাফ্লোরোকার্বন,
এর কারণে সমগ্র বিশ্ব জুড়ে কিন্তু এর বিরূপ প্রতিক্রিয়া পড়বে। অর্থাৎ ট্রাম্প সাহেবের রাজ্যে বিরূপ প্রতিক্রিয়া পড়বে না এটা না, তার ওখানেও বেশি বিরূপ প্রতিক্রিয়া হবে। ইতিমধ্যে ইউএসএ তো একটা ফেডারেল টাইপ অফ গভর্নমেন্ট, অর্থাৎ রাজ্যগুলোরও কিন্তু অনেক অধিকার আছে। একেবারে যেদিন উনি বলেছেন যে আমি প্যারিস চুক্তি থেকে বেরিয়ে আসবো, আমি কিন্তু পরে ব্যাখ্যা করব চুক্তি থেকে বেরিয়ে আসার নাম মানেটা কি। তো এটাতে ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন, নিউ ইয়র্ক স্টেট, তারপরে নিউ ইয়র্ক সিটি, এরকম একটার পর একটা রাজ্য বলছে যে আমরা প্যারিস এগ্রিমেন্টে যা যা করার কথা ছিল, 23টা রাজ্য ইতিমধ্যে হয়ে গেছে, 3টা একেবারে সাথে সাথে বলেছে। মারাক্কেশে গত নভেম্বর মাসে যখন কনফারেন্স হয়, মন্ত্রী মহোদয় ছিলেন, আমিও ছিলাম, সেখানে অরেগন, ব্রিটিশ কলম্বিয়া, কানাডার এবং ক্যালিফোর্নিয়া একসাথে ডিক্লেয়ার করেছে যে আমরা প্যারিস চুক্তিটাকে বাস্তবায়ন করব। কাজেই আপনি ভূমিকাতে যে কথাটা বললেন যে ডোনাল্ড ট্রাম্প বিজ্ঞানটাকে অস্বীকার করছেন, উনি আসলে বিজ্ঞানকে অস্বীকার করছেন না। উনি বলছেন যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, কিন্তু তার জন্য একমাত্র আমেরিকা দায়ী না। আমার উপরে যে চাপ দেয়া হচ্ছে, মানে আমেরিকার উপরে যে চাপ দেয়া হচ্ছে, সেটা সে গ্রহণ করতে রাজি না। সে বলছে এটা চীনের দায়িত্ব। আর চীন এই সুযোগে বিশ্বের নেতৃত্ব গ্রহণ করার একটা সুযোগ বেছে নিয়েছে। এবার আমেরিকার কথাবার্তা অনেক ধরনের কনফিউশন আছে। আমি আসবো আপনার কাছে এটা জানতে যে হ্যাঁ, একদিকে আমেরিকা জুড়ে পরিবেশবাদীরা, সচেতন মানুষ এবং অনেক সচেতন রাজ্য সিদ্ধান্ত নিচ্ছে যে তারা এর সঙ্গে থাকতে চায়, কিন্তু অন্যদিকে প্রেসিডেন্ট বারাক ওবামা এর একেবারে নেতৃত্বে থাকার পরেও তো সেনেটে পাশ করাতে পারেননি। সেও তো আবার মার্কিন রাজনীতিরই একটি বাস্তবতা। আমি এখানে আপনার কাছে আসবো মন্ত্রী, আমি আপনার কাছে আসতে চাই যে বাংলাদেশের পক্ষে আপনি এই চুক্তিতে স্বাক্ষর করেছিলেন, আপনার কাছে জানতে চাই যে আমেরিকা চুক্তিতে প্রথম আমি মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে, পরবর্তীকালে মাননীয় প্রধানমন্ত্রী নিজে স্বাক্ষর করেছেন। আচ্ছা, প্যারিসে, আপনি নিউ ইয়র্কে। তো আমি আপনার কাছে জানতে চাইবো যে আপনি মনে করেন কিনা যে এই চুক্তি থেকে মার্কিন যুক্তরাষ্ট্র সরে আসায় এই চুক্তির ভবিষ্যৎ কিছুটা সন্দেহের মুখে পড়লো, এটি একটি প্রশ্ন। আর আরেকটি প্রশ্ন যে ডোনাল্ড ট্রাম্প যে যুক্তিটা দিচ্ছেন যে কর্মসংস্থানের ক্ষতি হবে, শিল্পায়নের ক্ষতি হবে, জব কিলার বলছেন এই চুক্তিকে, সেটা তো আসলে বিশ্বজুড়ে সরকারগুলোর একটা উত্তর দিলে আমার জন্য সুবিধা হবে। প্রথমত কথা হলো, যেটা নিশা সাহেব বলেছেন এটা সম্পূর্ণ সত্য। এককভাবে কেউ ক্ষতিগ্রস্ত হবে না, সকলে হবে। এখন মাত্রা, কেউ কম কেউ বেশি। আমি যখন প্রথম বিদেশে গেলাম এই সমস্ত সম্মেলনে, আমাকে বলা হলো তোমাদের দক্ষিণ পশ্চিম অঞ্চল ডুবে যাবে। আমি ডুবে গেলে তোমার ফ্লোরিডা ডুবে যাবে, এমনকি তোমার ওয়াশিংটন ডিসি ডুবে যাবে। আমার অ্যাপ্রোচটাই ছিল, ইটস এ গ্লোবাল প্রবলেম, উইল হ্যাভ টু পুট আওয়ার হেডস টুগেদার অ্যান্ড রিজলভ ইট, লেটস নট প্লে ব্লেম গেম। এখন পৃথিবীতে অনেক চিন্তার, অনেক ধারণার, অনেক ভাবনার লোকজন আছে। তো আর কেউ বলে তুমি এই বিশ্বটাকে বসবাসের অযোগ্য করে তুলেছ, অতএব তুমি ইউ মাস্ট কম্পেনসেট, তুমি ক্ষতিপূরণ দেবে। তো ভাইস প্রেসিডেন্ট গোর, সে মনে হয় আমার সাথে মিটিংয়ের পর আমাকে কেন ওখানে দাওয়াত করা হয়েছিল তার পক্ষ থেকে, আর উনি কেন আমার প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করেছিলেন বা করেন নাই, তার কারণ আমি তাকে প্রথমে জিজ্ঞাসা করলাম, আচ্ছা তুমি কল্পনা করতে পারো পৃথিবীটা কীরকম হবে? সাডেনলি, মানে আমি কিন্তু তাদের পক্ষে বলছি না, তাদের পক্ষটাকে বুঝতে হলে আমার পক্ষটাকে, তাদের পক্ষটাকে জানতে হবে। পৃথিবীর তাপমাত্রা যদি 1.5 to 2 ডিগ্রি সেলসিয়াস নেমে আসতে হয়, তাহলে সেটা কি? শিল্প রিভলিউশনের, প্রাক শিল্পায়ন যুগের মাত্রা থেকে মানে 2 ডিগ্রির মধ্যে রাখতে হবে। এখানে বারাক ওবামা, পার্টিকুলারলি ফ্রান্সের প্রেসিডেন্টদের সফলতা ছিল এই জন্য যে সকলেই আশঙ্কা করেছিল, ধারণা করেছিল চীন এবং ভারত রাজি হবে না।
আর বাংলাদেশ এখন রাজি বা অরাজির পর্যায়ে আসেই নাই, কারণ আমরা ধর্তব্যের মধ্যে ধর্তব্য- মানে এই মধ্যে পরিমাণ নাই। শিল্প আমরা করি না যে আমরা আমাদের কন্ট্রিবিউশন হচ্ছে 0.3%। আপনি ইউর রাইট, না ইউর রাইট, বিকজ ইউ স্পেশালাইজ। কিন্তু সেখানেই প্রশ্নটা যে সেখানে যদি যুক্তরাষ্ট্রের মতো একটি দেশ সরে যায়, যারা বোধহয় বিশ্বের 15% কার্বন নিঃসরণ একাই করে, চীন আর যুক্তরাষ্ট্র মিলে বোধহয় 40 থেকে 45%। এই যে সরে যাবে, যুক্তরাষ্ট্র সরে গেলে আমার ক্ষতি তো, না, 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 আমাদের ক্ষতি তো কমছে না। যুক্তরাষ্ট্র সরে যাবে এই কথাটা মিডিয়াতে বলছে, আমি কারো পক্ষে ওকালতি করতে চাচ্ছি না, বিকজ নোবডি হ্যাজ অ্যাপয়েন্ট মি অ্যাজ দেয়ার অ্যাটর্নি। সেটা হলো ট্রাম্প সাহেব একজন ব্যবসায়ী মানুষ, প্রথম ধরে নিতে হবে। হি ওয়াজ নেভার ইন পলিটিক্স। অতএব সে বলছে এই চুক্তিতে আমি ক্ষতিগ্রস্ত হব, আই উইল বি লুজার। এটাকে আমি পরীক্ষা নিরীক্ষা করবো, প্রয়োজনে আর বিকল্প দেব, তা না হলে আমি সরে আসবো, তাই না? তাহলে কোথা থেকে, হাউ আই হ্যাভ জাম্পড ইনটু দিস কনক্লুশন দ্যাট হি সেড আই এম ওয়াকিং আউট। আর একটা জিনিস লক্ষণীয়, সেখানে রাজনীতি এসে যাবে, আমাদের বিকল্প দেখবার কথা বলেছেন। হ্যাঁ, নিশ্চয়ই 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 বলেছেন। না, জি, আমাদের দেশে যখন রাজনৈতিক উচ্চ পর্যায়ের নেতৃবর্গের মধ্যে মতবিরোধ দেখা যায়, তখন আমরা বলি দেশ গেল, জাতি গেল, ধর্ম গেল, প্রাণ গেল, পানি গেল, চক্ষু। ওখানেও ট্রাম্প সাহেব, ওবামা সাহেব যা কিছু করেছেন তাকে আন্ডু করবেন। শুধু আমি যদি একটু রাজনীতির প্রসঙ্গেই আসি, যে ডোনাল্ড ট্রাম্পের পুরো রাজনৈতিক নির্বাচনী ক্যাম্পেইনটাই তো ছিল যে প্রচুর কাজের সুযোগ তিনি সৃষ্টি করবেন, মেক্সিকো থেকে, চীন থেকে দরকার হলে আরো কারখানা ফিরিয়ে এনে আমেরিকায় আবার কারখানা স্থাপন করবেন। এই বিচারেই তো জনগণ তাকে আবার ভোটও দিয়েছে, কর্মসংস্থান, শিল্পায়ন আরো বাড়াবেন। এই তো আপনি একটা কঠিন জায়গায় চলে গেলেন না তো, তাহলে ভোট বেশি, পরিবেশ রক্ষার জন্য তো তাকে কেউ নির্বাচন দিয়ে ট্রাম্প সাহেব তো বেশি ভোট পান নাই। এখন আমেরিকান ইলেকশন সিস্টেম তো অন্যরকম, পপুলার ভোটে তো তিনি জিতেন নাই। তা এখন এনিওয়ে তাদের সিস্টেমে সে হেরে গেল, মানে আমাদের ক্লিন্টন সাহেব হেরে গেল, হিলারি ক্লিন্টন। কিন্তু কর্মসংস্থান, শিল্পায়ন, এগুলো তো একটা জনপ্রিয় ধারণা, মানে সকলেই চান তার সরকার কর্মসংস্থান করুক, শিল্পায়ন করুন। এখানে তো একটু অর্থনীতি নিয়ে আসতে হবে। আনলেস ইউ আর কম্পিটিটিভ, you must not be in that business. America is no more competitive in making cars. তা জোর করে তাকে বানাতে, কি বলেন, am I right? যে ট্রাম্প সাহেব জার্মানিকে বকাঝকা করছেন, তোমরা গাড়ি বানিয়ে আমাদেরকে ডাম্প করো। আসলে তা তো না। আমি বায়ার, আমি যখন যাব, আমি ভালো গাড়িটা চাই, আমি যে টাকা দিতে রাজি আছি সেই গাড়িতে বাজারে যতগুলো গাড়ি আছে তার মধ্যে জার্মান গাড়িটা ভালো, জাপানি গাড়িটা সস্তা, আমেরিকান গাড়িটার দাম বেশি। নিশ্চয়ই, কিন্তু মন্ত্রী আমি যে জায়গায় যেতে চাচ্ছিলাম যে কর্মসংস্থান সৃষ্টিটার চাপ তো বোধহয় সরকারের উপর বা রাজনৈতিক নেতাদের উপর বেশি, পরিবেশ রক্ষার চেয়ে। মানে পৃথিবীতে এখন মূলত এই গাড়ির সমস্যাটা সমাধান করে নেই। সেটা হলো এই যে ওরা এত অ্যারোগান্ট, বড় লোকের যা অভ্যাস হয়, ইউজুয়ালি অ্যারোগান্ট পিপল। জি, আর ভাই সে তো রাইট হ্যান্ড গাড়ি বানাই না। তার মানে ইউরোপ এবং এশিয়া, ল্যাটিন আমেরিকা বলবো না, এশিয়াকে বাদ দিয়ে সে হিসাব করতেছে। অ্যারোগেন্সি তো পরিবেশ রক্ষা করতে গেলে যে আসলে পরিবেশ রক্ষার জন্য অনেক লোক আছে। আমরা পরিবেশ নিয়ে, ডক্টর আইরিনের সাথে আমি যদি প্রশ্নটি বুঝাতে পারি যে পরিবেশ রক্ষা করতে গেলে শিল্পায়ন ক্ষতিগ্রস্ত হয়, পরিবেশ রক্ষা করতে গেলে কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হয়। ট্রাম্প নিজে বলেছেন যে আমি তো আর প্যারিসের প্রতিনিধিত্ব করতে আসি নাই, আমি পিটসবুর্গের প্রতিনিধিত্ব করতে এসেছি, কাজে আমাকে তাদের পিটসবার্গে হি ডিড নট গেট মেজরিটি। কিন্তু এখন তো তিনি সারা আমেরিকার প্রেসিডেন্ট। তাহলে সে পিটসবার্গের কথা বললেন কেন? নবনীত, আপনার প্রশ্নের উত্তর দেই। আমেরিকাতে কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্র সংখ্যা কমে যাচ্ছিল, কারণ ক্লিন এয়ার অ্যাক্ট, অর্থাৎ বাতাসকে পরিষ্কার রাখো যে তার যে আইন, সে আইন ক্যালিফোর্নিয়া তো বাতিল করেনি। বাট এই কয়লা খনিগুলো যদি চালু হয়, তাতে যে চাকরির সৃষ্টি হবে, যদি রিনিউয়েবল এনার্জি, সোলার, উইন্ড, এগুলোর ক্ষেত্রে যদি মার্কিন যুক্তরাষ্ট্র দৃষ্টি সরিয়ে নেয়,
তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রে যত চাকরির সৃষ্টি হবে তার থেকে বেশি চাকরি তারা হারাবে। এখন যে এমপ্লয়মেন্ট ক্রিয়েটেড হয়, সাধারণভাবে আমেরিকাতে যে বিভিন্ন সেক্টরে এমপ্লয়মেন্ট ক্রিয়েটেড হয়, শুধুমাত্র রিনিউয়েবল এনার্জি ক্ষেত্রে তার থেকে 12 গুণ বেশি এনার্জির সৃষ্টি হয়। এবং ওবামা সরকার তো সেদিকেই হাঁটার সিদ্ধান্ত নিয়েছে। ওবামা বলবো না, তার আগের সরকারে যেখানে $2 বিলিয়ন তাদের রিসার্চ বাজেট ছিল, সেটা তারা বাড়িয়ে $80 বিলিয়ন করেছিল। কারণ জাপান, চীন এদের রিসার্চ, জার্মানি, ফ্রান্স এদের রিসার্চের থেকে এরা পিছিয়ে পড়ছিল। এখন আমেরিকার অর্থনীতিবিদরা, বিশেষ করে আমেরিকার অর্থনীতিবিদ তো কন্ট্রোল করে তাদের যারা ইনভেস্টমেন্ট কোম্পানি, গোল্ডম্যান স্যাক্স, এরা যেটা বলছে যে এখন থেকে যেভাবে চলছে 5 থেকে 7 বছরের মধ্যে হয়তো সোলার প্যানেলে উৎপাদিত বিদ্যুতের দাম কয়লা পুড়িয়ে উৎপাদিত বিদ্যুতের দাম থেকে কম হবে। তাহলে ডোনাল্ড ট্রাম্পের সাহেবের মতো ব্যবসায়ীরা ওই কয়লা ফেলেই আবার রিনিউয়েবল এনার্জিতে যাবে। কাজে রিনিউয়েবল এনার্জিতে যারা ইনভেস্ট করছে তারা পরিবেশ রক্ষার জন্য করছে তা না, তারা দেখতে পাচ্ছে এখানে তাদের রিসার্চের ব্রেক থ্রু করতে যে খরচটা যাচ্ছে, এইটা একবার আপনি আপনার মোবাইল ফোনের কথা চিন্তা করেন না, কারণ আপনার পকেটে যে মোবাইল, আপনার ব্যাগে যে মোবাইল ফোনটা আছে, সরি আমার পকেটে থাকে, আপনার ব্যাগে থাকে, তো সেটার যেটার দাম 5 বছর আগে 50,000 ছিল, এটা এখন 10,000 টাকায় চলে এসছে। কারণ 50,000 টাকায় ছিল সেটা ডেভেলপমেন্টের খরচটা ধরা ছিল, ডেভেলপমেন্টের খরচটা উঠে চলে গেলে তারপরে শুধু উৎপাদনের খরচটা আসছে। কাজেই আমেরিকাতে মানে এটা ডোনাল্ড ট্রাম্প কতগুলো জিদের মাধ্যমে করছেন। তো আমাদের জন্য ইম্প্যাক্ট, আমি সেখানে আসি। পৃথিবীতে আলোচনা চলছে, আমি যদি সেখানে আসবার আগে আবার একটু মন্ত্রীর কাছে যেতে চাই, যে যেই প্রসঙ্গটিতে আমি যেতে চাইছিলাম, যে ধরুন আমি যদি ঠিক বলি যে 20টি সর্বোচ্চ কার্বন নিঃসরণকারী দেশের বোধহয় 10টি উন্নয়নশীল দেশ, তো যদি যুক্তরাষ্ট্রের মতো একটি দেশ বলে যে আমার জন্য অর্থনৈতিকভাবে লাভজনক নয় পরিবেশের সঙ্গে থাকা, তাহলে আসলে ওই 10টি দেশকে উদ্বুদ্ধ করা কি করে? এবং সকলে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদের মতো কিছু দেশ কম কার্বন নিঃসরণ করে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি আমেরিকা না থাকলে তো আসলে কার্বন নিঃসরণ কমানোটি আরো বড় চ্যালেঞ্জ হয়ে যাবে। কিন্তু এত সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্রের পলিউশন, এয়ার পলিউশন ইজ মাচ লেস দ্যান মেনি মেনি আদার কান্ট্রিজ। অতএব সে বলছে হ্যাঁ আমি কয়লা পোড়াচ্ছি, ক্যাপিটালিস্ট হতে হলে তো টাকা থাকতে হয় না, বুদ্ধি থাকতে হয়, তাই না নিশাদ ভাই? জি হ্যাঁ, মানে তখন আমেরিকা বলছে যে আমি কয়লা পোড়াচ্ছি কিন্তু আমি আবার বাতাস ঠিক রাখছি। ইভেন আফটার দ্যাট আমার বাতাস পৃথিবীর যে কোনো উন্নত দেশের চাইতে বেশি ভালো। কিন্তু প্রশ্নটা দাঁড়ালো আমরা ক্ষতিগ্রস্ত কিভাবে হব? আমি মনে করি এই মুহূর্তে আমার কথাগুলো শোনাবে যেন আমি অন্যের পক্ষে কথা বলছি। দেখেন, পভার্টি ইজ অলসো এ পলিউটার। দারিদ্র্য দূষণ সৃষ্টি করে। জি জি, এই ধান দারিদ্র্য পরিবেশের সবচেয়ে বড় শত্রু। বলে দিলেন স্যারে, আমার কি বলবো। জি, আপনি যদি আপনার মানে কিভাবে, মানে কেন এই প্রসঙ্গটি আনলেন সেটা যদি একটু বলেন। মানে এই মুহূর্তে জি যে লেভেলের কথা হচ্ছে, প্যারিসে বলেন, জার্মানিতে বলেন, পৃথিবীর অন্য দেশে, বাংলাদেশ এখন নিজে সেই পর্যায়ে পৌঁছে নাই। কিন্তু সাপোজ প্যারিস চুক্তিটা বাস্তবায়িত হতো, এখন তো হবে না, এই কথা আমি স্বীকার করবো না। কারণ আমরা যখন বিদেশে ছিলাম সেই সময়ই ফ্রান্সের প্রেসিডেন্ট বলেছিলেন যে এগ্রিমেন্টটা লিগালি বাইন্ডিং হোক বা না হোক, 196 কান্ট্রিজ হ্যাভ এগ্রিড, একটা দেশ বেড়ে গেলে কিছু হবে না। আসলে কি ব্যাপারটা এমন যে একটা দেশ বেরিয়ে গেলে কিছু হয় না? মানে ফ্রান্সের প্রেসিডেন্ট, আই এম কোটিং ফ্রান্স প্রেসিডেন্ট, জি জি অবশ্যই তিনি বলেছেন যে আবার বিশ্বকে। আবার দেখেন এই নতুন প্রেসিডেন্ট, তিনিও আগের প্রেসিডেন্টের দলের লোক, তিনি আবার একই ফার্ম পজিশন নিয়েছেন, উই আর নট গোইং টু ওয়ার্ক আউট। চীনের প্রেসিডেন্টের সাথে কথা হলো, সারা পৃথিবী বলছে যে তারা এটি নিয়ে এগিয়ে যাবে। কিন্তু আমি আগেই বলেছিলাম, প্রথমে সন্দেহ করা হয়েছিল
যে চীন এবং ভারতের মতো উন্নয়নশীল দেশগুলি এর পক্ষে থাকবে না। এখন ওবামার ব্যক্তিগত ক্যারিসমার জন্য হোক, অনুরোধের জন্য হোক, বা তার লিগেসি রক্ষা করার জন্য হোক, দে অল হ্যাড এগ্রিড। ডোনাল্ড ট্রাম্প বলছেন যে ভারত এতে বরং অর্থনৈতিকভাবে লাভবান হবে, তাই সে থাকছে। আমি একটা বিরতির পর ফিরে আপনার কাছে এটাও জানতে চাইবো যে এর ফলে তো অনেকে বলছেন যে চীন একটা নেতৃত্বের জায়গায় বরং যাচ্ছে, মানে জলবায়ু রক্ষার সঙ্গে শুধু যে থাকছে তাই নয়, হয়তো এবার একটা নেতৃত্বের পর্যায়ে যাবে। আর ডক্টর আইনুন নিশাত, আপনি বোধহয় বলতেও চাইছিলেন যে বেরিয়ে যাওয়াটা আবার এত সহজ নয়। প্যারিস চুক্তি বাইন্ডিং না হলেও প্যারিস চুক্তি থেকে বের হওয়ার জন্য বোধহয় একটা নোটিস পিরিয়ড আছে, একটা সময় আছে, যেটার জন্য ডোনাল্ড ট্রাম্পকে হয়তো আগামী মেয়াদেও নির্বাচিত হয়ে আসতে হবে। একটা বিরতির পর দর্শক থাকুন রাজকাহনে টেলিভিশনে, ফেসবুকে, ইউটিউবে। ফিরলাম রাজকাহনে। ডক্টর আইনুন নিশাত, মানে প্যারিস চুক্তি 195টি দেশ যার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে, সেখান থেকে তো আসলে আমেরিকা চাইলেও আবার নিয়মে বেরিয়ে আসতে পারে না, যদিও চুক্তিটি আবার কোনো বাধ্যবাধকতাও নাই। মজার জিনিস হচ্ছে, আমরা যখন বলি পৃথিবীর সব দেশ সই করেছে, কথাটা সঠিক না। দুটো দেশ সই করেনি, বলবো তাদের নাম, সিরিয়া আর নিকারাগুয়া, এরা সই করেনি। তো কেন সই করেনি সেটা আমি জানি না, অত কাগজ ঘাটতে পারিনি। তার সাথে যোগ হচ্ছে ইউএসএ। অফকোর্স ইউএসএ একটা প্রধান এমিটার। আমাদের এই কার্বন নিঃসরণের হিসাব নিকাশটা কিন্তু এখনো হয়নি। আমাদের এই প্যারিস চুক্তির মধ্যেই আছে যে 2030 সন পর্যন্ত আমাদের যদি টেম্পারেচার ওয়েল বিলো 2 ডিগ্রি রাখতে হয়, তাহলে 40 গিগাটন, মানে অনেকগুলো শূন্য আছে 10-এর 22-এর পরে, 40-এর পরে, সেইটাতে নিঃসরণকে সীমাবদ্ধ রাখতে হবে। অন্যদিকে প্যারিস চুক্তিতে এস্টাবলিশড হয়েছে প্রত্যেকটা রাষ্ট্র সভরেন, তার উপরে কেউ মত চাপিয়ে দিতে পারবে না। তাই যদি হয়, তাহলে সেপ্টেম্বর মাসে 2015 সেপ্টেম্বর মাসে পৃথিবীর প্রত্যেকটা দেশ তাদের আইএনডিসি, ইন্টেন্ডেড ন্যাশনালি ডিটারমিন্ড কমিটমেন্ট, মানে আমি কতটা কমাবো সেই কমিটমেন্ট আমি করলাম। তাতে আমাদের মতো দরিদ্র দেশগুলোকে ছাড় দেওয়া হয়েছিল, কিন্তু বাংলাদেশ তারপরেও 5% কমাবো বলেছে, এবং অর্থায়ন করলে, টেকনোলজি দিলে 15% কমাবো। সেই হিসাবে দেখা যায় প্রত্যেকটা দেশ তাদের দলিল জমা দিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র সহ। মার্কিন যুক্তরাষ্ট্র বলেছিল যে 2005-এর তুলনায় 2025-এর মধ্যে তারা 28 থেকে 25-28% কমাবে। এইটা কতটা কমবে সেই হিসাবটা করতে হবে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের 23টা রাজ্য, 50টার মধ্যে 23টা ইতিমধ্যে বলেছে যে আমরা এই কমিটমেন্ট রাখবো। আর 2018 সেপ্টেম্বর মাসে পৃথিবীর বিজ্ঞানীরা হিসাব করে বলবেন আমাদের যে ওই 40 ডিগ্রিতে আসতে গেলে কি করতে হবে, এবং সেই অনুযায়ী 2022-23-এ আবার নেগোসিয়েশন হবে যে আমরা 2 ডিগ্রিতে রাখতে হবে, তার জন্য কার কমিটমেন্ট কতটা বাড়াতে হবে। এর মধ্যে সবচেয়ে অ্যাডভান্সড অবস্থাতে আছে নরওয়ে, কোস্টারিকা, ইউরোপের দেশগুলো, তারা অনেকটা কমাতে চাচ্ছে। তো এই বিজ্ঞানটা আমরা পরিষ্কারভাবে বুঝতে পারবো সেপ্টেম্বর 2018, যখন এই দলিলটা বের হবে। হ্যাঁ, ইউএসএ যদি চলে যায়, প্রাথমিক কিছু হিসাবে দেখেছি যে ট্রাম্প যদি ওবামা যতটুকু গ্রিনহাউস গ্যাস রিডাকশনের কমিটমেন্ট করেছিল সেটা যদি না করে, সেটা যদি বাতিল করে, তাদের যে ক্লিন এয়ার অ্যাক্ট আছে সেটা যদি নালিফাই করে, তাহলে হয়তো 2.3 থেকে 2.5 এর নিচে পৃথিবীকে নামাতে কষ্ট হবে। 2.5-3 ডিগ্রিকে আমরা সিরিয়াস মনে করি, কারণ এরপরে খাদ্য ঘাটতির একটা সমস্যা আছে, ইতিমধ্যেই সমস্যা শুরু হয়েছে। পৃথিবীর অসুবিধা হবে, বাট মূল অসুবিধাটা হবে আমাদের মতো দেশের। বাট একটু আগে মঞ্জু ভাই যে কথাটা বললেন, যে আমরা যদি আমাদের নিজেদের সক্ষমতার উপরে এগিয়ে যাই, আমি গ্রিনহাউস গ্যাস কতটা কমলো এর দায় দায়িত্ব উন্নত বিশ্বের হাতে ছেড়ে দিচ্ছি। ইউরোপিয়ান ইউনিয়ন কমিট করছে যে আমরা চেষ্টা করব, তাদের মধ্যে 2 ভাগ হয়েছে। এক ভাগ বলছে যে না, আমরা ইউএস এর গ্যাপটা ফিল আপ করবো। জার্মানি, ফ্রান্স বলছেন আমরা করব না, আমরা পৃথিবীকে দেখিয়ে দেব যে আমেরিকা কত নির্লজ্জ দেশ।
মোদি সাহেব ভারতের কিন্তু প্রধানমন্ত্রী, আমি যদি এখানে একটা প্রশ্ন করি যে চীন ভারতের এখানে যোগ দেওয়াটাকে একটা বড় অর্জন বলছিলেন মন্ত্রী বিরতির আগে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প তো বলেছেন যে চীন আর ভারত আসলে সুবিধা পাচ্ছে এই প্যারিস চুক্তিতে যোগ দিয়ে, বিশেষভাবে ভারতের কথা তিনি বলেছেন যে ভারত অর্থনৈতিক সুবিধা পাচ্ছে একদিকে পরিবেশ রক্ষার জন্য, না অন্যদিকে না এটা কথাটা সঠিক না, অন্যদিকে এটা মোটেই সঠিক না। আমাদের ভয় কিন্তু যেটা ছিল, বলছেন সাথে যে অন্যদিকে আবার তারা কয়লা তোলার ছাড়পত্র হয়তো পাবে। হ্যাঁ, মানে তাদের শিল্পায়ন তো বন্ধ করছে না তারা, এই যুক্তি দিচ্ছে। কয়লা ব্যবহার করাটা করলেই যে পরিবেশ দূষিত হবে নট নেসেসারিলি। এখন এটাকে নানাভাবে উন্নত করা হচ্ছে, লেস ইয়ে হবে, মানে পরিবেশের দিকে খেয়াল রেখে। হ্যাঁ, মানে আমি ওই বলছি পয়েন্টটাতে ডোনাল্ড যদি ট্রাম্পের যাই, যে এই যুক্তিগুলো তো এক দলের যুক্তি আসলে সারা পৃথিবী জুড়ে। পৃথিবীতে এখনো খুঁজে পাবেন যে সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে, ওটাতে কিছু আসে যায় না। এটা নাসার সায়েন্টিস্টরা যেখানে মনিটর করে কি কি অসুবিধা হবে ডোনাল্ড ট্রাম্পের এই পাগলামি ব্যবহারের থেকে, সেটাতে আমরা আসি। পৃথিবীর যে হিসাব বান কি মুন সাহেব নেতৃত্ব করেছিলেন, নিকোলাস স্টার্ন ব্রিটিশ প্রফেসর, তার নেতৃত্বে হিসাব হয়েছিল, ওবামা সাহেবের নেতৃত্বে মার্কিন অর্থনীতিবিদের হিসাব করেছিল 2020 থেকে $100 বিলিয়ন লাগবে, আর 2020 আগ পর্যন্ত 10 বিলিয়ন 20 বিলিয়ন ডলার প্রতি বছর জমা করত। এই বছর পর্যন্ত এখন পর্যন্ত 10.2 কি 3 বিলিয়ন ডলার ফান্ডে জমা হয়েছিল। ওবামা সাহেব bলেছিলেন $3 বিলিয়ন দেবেন, $1 বিলিয়ন ট্রান্সফার করেছেন, বাকি রইল $2 বিলিয়ন। ট্রাম্প সাহেব সেই $2 বিলিয়ন আটকে দিতে পারেন, দেবেন, দিলে 10 বিলিয়নের জায়গায় 8 বিলিয়ন খরচ হতো। এই 8 বিলিয়নের মধ্যে $2 বিলিয়ন কমিট করা হয়েছে, 1 পয়সাও দেয়া হয়নি। বাংলাদেশ এখন পর্যন্ত পেয়েছে $40 মিলিয়ন। তো 2 বিলিয়নের মধ্যে মাত্র 40 মিলিয়ন বাংলাদেশ পেতে পেরেছে। না এখানে জি, এখানে কোশ্চেনটা হলো ডেফিনেটলি উই আর গেটিং বিলিয়নস, কোশ্চেনটা হলো গ্র্যান্ড আকারে চাচ্ছি আমি। ওয়ার্ল্ড ব্যাংক ঢাকা আসলো, ঋণ দিলে হবে না, অনুদান দিতে হবে, যেহেতু তুমি পাপ করেছো প্রাচিত্য তোমাকে করতে হবে। এই জি, তো সেই লাইনে যাচ্ছে এখন ফান্ড ম্যানেজমেন্টের টেকনিকটা, এখন সফট লোনের দিকে যাচ্ছে। বাট প্রাথমিকভাবে যে প্রস্তাবগুলো পাস হয়েছে, প্রথম যে লট, তার মধ্যে আমাদের একটা প্রস্তাব আছে, সেটা হচ্ছে উপকূলে সাইক্লোন শেল্টার তৈরি করা এবং সাইক্লোন শেল্টারে পৌঁছানোর জন্য রাস্তা তৈরি করা, কারণ জলবায়ুর কারণে সাইক্লোনের উৎপাত বাড়ছে। আর একটা আছে গবেষণার একটা কম্পোনেন্ট আছে। তো এইটাতে আমি মনে করি যে আমাদের যেহেতু মাথা ব্যথাটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ বাড়বে, এবং বাংলাদেশ অন্যতম দেশ যার প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় চমৎকার ক্ষমতা আছে। কদিন আগে সাইক্লোন মোরা হয়ে গেল। আমি আপনার কাছে আসলে পরে এটাই জানতে চাইবো যে বাংলাদেশ কতটা প্রস্তুত হচ্ছে, এবং যদি বা বিশ্ব মুখ ঘুরিয়ে নেয়, বিশ্ব সাথে না থাকে, তাহলেও আসলে দেশগুলোর নিজেদেরকেও প্রস্তুত হতে হবে কিনা টিকে থাকার জন্য। এই প্রসঙ্গে আমি আসবো, কিন্তু মন্ত্রী আপনার কাছে জানতে চাইবো যে ভারত চীনের প্রসঙ্গ আপনিই তুলেছিলেন। ট্রাম্প বলছেন যে তারা তাদের লাভে আছে এবং চীন এখন একরকম হয়তো নেতৃত্ব দেবে না। অনেকে বলছেন যে বিশ্ব রাজনীতির নেতৃত্ব নানাভাবে ট্রাম্পের নানা পাগলামিতে যে বদলে যাবে, তার একটা। আমি কিন্তু ট্রাম্পকে দায়ী করতে চাচ্ছি না। না, আমি বলছি যে চীন এখন প্রেমিসটা ঠিক করতে হবে কিন্তু। জি, হি ইজ এ বিজনেসম্যান। জি, সে ওইটার সাথে হিসাব করে। সে বলে আমি 17টা এগ্রিমেন্ট করছি পৃথিবীর বিভিন্ন দেশের সাথে, এভরিওয়্যার আই এম লুজার। হ্যাঁ, মানে উনি নেটোতেও এখন আর টাকা দিতে চান না, প্যারিস চুক্তিতেও আর টাকা দিতে চান না, মানে পরিবেশ ফান্ডেও না। উনি যে কথা বলেন, আমি ফান্ড ইউ পে, হোয়াই আই শুড, আমি তোমাকে বিনা পয়সা দেবো কেন? এবং তোমরা অর্থনৈতিকভাবে ভালো অবস্থানে আছো, তো তারপরেও তুমি আমাকে পয়সা দেবে না। আর সবচেয়ে ইন্টারেস্টিং ফেনোমেনা হলো যে কোনো ক্ষেত্রেই কিন্তু আমেরিকা ইজ নট এ বিগ ডোনার। ভেরি ইন্টারেস্টিংলি, ইভেন ইন বাংলাদেশ ওয়ার্ল্ড ব্যাংক দিচ্ছে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক দিচ্ছে, ইউরোপিয়ান কান্ট্রিরা দিচ্ছে, এমনকি সম্প্রতিকালে ভারতও একটু দেওয়া শুরু করেছে। অতএব আমেরিকা কি ছিল? বাঘ ছিল, তাই না? এর বাইরে তো আমি আর কোনো কাগজের বাঘ, সুন্দরবনের বাঘ। আচ্ছা, আমেরিকার কি ছিল বুঝিনি আমি। আমাদের বাঘ প্রোটেকশনের আচ্ছা, ওখানে একটা প্রজেক্ট আছে, নাম হচ্ছে বাঘ। আচ্ছা, আমি
মানে এই জায়গাটিতে আসলে যেতে চাই যে তাহলে বাংলাদেশের যে ফান্ডের কথা তুললেন ডক্টর আইনুন নিশাত, যে গ্রিন ফান্ড তহবিলে পরিবেশ রক্ষা বাংলাদেশ, আমি শোনেন, জি পাবলিকে কি বলা ঠিক হবে? এরা যেভাবে টাকা যাচ্ছে সে টাকা দেবে না, কেউ দেবে না। আমরা মুখে বলি এগুলি, যে আমরা অনুদান হিসাবে চাই সেমিনারে, কিন্তু অর্থমন্ত্রীকে জিজ্ঞাসা করেন উনি কত লোন, কেন 30 বছরে শোধ করতে হবে 1%, 0.35% ইন্টারেস্ট, ইটস গ্র্যান্ড। কিন্তু তবুও আসলে ঋণ, মানে বাংলাদেশ যে বলেছিল যে অনুদানই চাই, সেটা বাংলাদেশ বলে নাই, মানে এই সুশীল সমাজের বলেছে, জ্ঞানী লোকেরা বলেছে। কিন্তু মোহিত সাহেবকে যাই দেখেন, আমার কাছে ছোট্ট একটা আসলো আমাদের পরিবেশে, আই উইল অ্যাকসেপ্ট ইট অর নট, আমি মনে করি ননসেন্স, কেন এরকম একটা টাকা নেবো কেন? পরে ভাবলাম যে মোহিত সাহেব যদি আমাকে, অর্থমন্ত্রী সাহেব যদি আমাকে বলেন যে মঞ্জু সাহেব আমার যত বিদেশি অর্থ আসা এই ছিল, আপনি তো আমার গভর্নমেন্টটাকে সাবোটাজ করেছেন, আমি এটা সাইন করে দেবো, তাই না? কিন্তু বাংলাদেশের প্রস্তুতি কেমন চলছে পরিবেশ জলবায়ু পরিবর্তন মোকাবেলায়, সেই প্রসঙ্গে ডক্টর আইনুন নিশাত আপনার কাছে আসবো একটা বিরতির পর। একা কেউ সব করতে পারবে না, মানে বাংলাদেশ কেন, আমেরিকা কেন, ভারত কেন, চায়না কেন, নো সিঙ্গেল কান্ট্রি। বাংলাদেশ উইল হ্যাভ দেন এ নুইসেন্স ভ্যালু। আমরা চিল্লায় যাব, তাই না? আমরা চেঁচামেচি করে যাব যে তোমার কারণে হচ্ছে, কাজে টাকা দিয়ে যেতে হবে, টাকা দাও না, আমরা তাকে বিব্রত করতে চাই। এটা তো কিন্তু আসলে বিব্রত করবার বাইরে এই চেঁচামেচি থেকে আর কি লাভ হচ্ছে সেটাও আমি জানতে চাইবো ডক্টর আইনুন নিশাত। একটা আপনি দেশে এবং বিদেশে একটা দীর্ঘ সময় ধরে এই চিৎকার, আপনি শব্দটি ব্যবহার করেছেন, যে সঙ্গে জড়িত, কাজে আমি এটাও জানতে চাইবো। দর্শক থাকুন রাজকাহনে। ফিরে এলাম রাজকাহনে। ডক্টর আইনুন নিশাত, মন্ত্রী বলা শুরু করেছিলেন যে এরকম একটি কথা এই পরিবেশ রক্ষার ফোরামগুলোতে বলা হচ্ছিল যে যারা বেশি কার্বন নিঃসরণ করবেন তারা আর্থিক দায়ও নেবেন, কিন্তু এখন দেখা যাচ্ছে যে সেই অনুদান হিসেবে পরিবেশ রক্ষার কোনো ফান্ড পাওয়া যাচ্ছে না, সেটা ঋণই নিতে হচ্ছে। কিন্তু আসলে তো দেশগুলোকে বাঁচতে একরকম নিজেদের উদ্যোগেও কাজ করতে হবে। বাংলাদেশ কেমন প্রস্তুতি নিচ্ছে? আমি একটু উত্তর দেওয়ার চেষ্টা করি। জি, দেখেন, ইন দি মিড 70s, লেট 70s পৃথিবীতে একটা ঘটনা ঘটলো। আমরা বললাম ডেভেলপিং কান্ট্রি, যে ডেভেলপিং কান্ট্রি প্রডিউসেস র মেটেরিয়াল, আমাদের র মেটেরিয়াল তুমি অল্প দামে নাও, আমাদের চিপ লেবার তুমি নাও, এদিকে তুমি ওখানে মনুমেন্ট গড়ো, অতএব তোমার 5% অফ ইউর গ্রোথ GDP হ্যাজ টু বি গিভেন টু আস। জার্মান চ্যান্সেলর ছিলেন ওয়ান অফ দি XCA, তার নেতৃত্বে একটা উঠলো, একটা রিসার্চ করা হলো ইনকোয়ারি কমিটির মতো। তারপরে দেখেন কি হয়ে গেল, মাঝখান থেকে শাহ ইরানের পতন হলো, মার্কোসের পতন হলো, তেলের দাম বাড়লো কমলো, কত এখন দে আর অ্যাগেন ডিক্টেটিং। অত প্রশ্নটা হলো যে অ্যাটিটিউডটা যারা বলতেছিল তো আমার র মেটেরিয়াল তুমি নাও, আমার চিপ লেবার তুমি নাও, তারা কি ভুল ছিল? ক্যাপিটালিস্টদেরকে ফাইট করতে হলে পরে এই আমার বন্ধু বান্ধব যারা ক্যাপিটালিজমের বিরুদ্ধে, তাদেরকে আমি বলি তোমাদের আবার জন্মগ্রহণ করে আবার তোমাদের লেখাপড়া করতে হবে টু ফাইট দি ক্যাপিটালিস্ট। অনিতা, একটু বাংলাদেশের প্রস্তুতির আগে এই কিছু ধোঁয়াশা ক্লিয়ার করি। প্রথম কথা হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র UNFCCC 1992 যেটা সই হয়েছে, এটাই হচ্ছে কিন্তু মূল আইন। ওকে, এই মূল আইনের স্বাক্ষরদানকারী এবং র্যাটিফাইকারী, এবং তাদের সিনেট এবং হাউস অব রিপ্রেজেন্টেটিভ এটা পাশ করা। এইটা যদি ট্রাম্প সাহেব তাদের সিনেটে যে এইটা আমি আর মানি না এটা পাশ করাতে পারেন, তাহলে 1 বছরের মধ্যেই কিছুদিনের মধ্যেই সেটা থেকে বেরিয়ে যেতে পারবেন। আর উনি যদি UNFCCC থেকে বেরিয়ে যান, তাহলে প্যারিস এগ্রিমেন্ট, কিয়োটো প্রোটোকল থেকে, উনি কিয়োটো প্রোটোকল সই করেননি, চলে গেলেন। কিন্তু প্যারিস এগ্রিমেন্টে ব্যবস্থা রাখা হয়েছে
যে যারা র্যাটিফাই করবে এই র্যাটিফিকেশনের 1 বছর পরে, তার মানে হচ্ছে 1917 নভেম্বর মাসে, এবছর তারা নোটিশ দিতে পারবে। নোটিশ দিলে 1 বছর পরে নোটিশ বিবেচিত হবে, মানে 2018 নভেম্বরে, 2018 নভেম্বরে, ততক্ষণ আরেকটা নির্বাচনের সময় মার্কিন এবং তার 3 বছর পরে এটা কার্যকর হবে, অর্থাৎ 2020 নভেম্বরে সে বেরিয়ে যেতে পারবে। এখন ওবামার মেইন অব্লিগেশন যেটা, সেটা হচ্ছে টাকা পয়সা দেয়া। উন্নত দেশ হিসাবে তার দায় আছে, সেই দায়টা তাকে পালন করতে হবে, টাকা পয়সা সে দেবে না। তো টাকা পয়সা যদি গ্রিন ক্লাইমেট ফান্ডে কম আসে, তাহলে গ্রিন ক্লাইমেট ফান্ড থেকে যে ডেভেলপিং কান্ট্রিগুলো টাকা পাওয়ার কথা, তার মধ্যে এলডিসি কান্ট্রি হিসাবে আমাদের প্রেফারেন্স থাকার কথা, সেইখানে টাকাটা কম আসবে। কিন্তু আমি মনে করি যে আমরা ভাগে যতটুকু পেতে পারি যদি আমি আনতে পারি, যদি আমি সেইভাবে অ্যাপ্লাই করতে পারি, সেভাবে প্রসেস করতে পারি, সেভাবে এভিডেন্স ক্রিয়েট করতে পারি যে ক্লাইমেট চেঞ্জের জন্য আমরা টাকাটা চাচ্ছি, আমার মনে হয় না যে আমাদের টাকার ক্ষেত্রে খুব একটা ঘাটতি হবে। এবং এই যে 10 বিলিয়নের থেকে 2 বিলিয়ন কমে যাচ্ছে, কারণ এটা প্যারিস এগ্রিমেন্ট মানলেও ট্রাম্প না দিলেও কিছু করার ছিল না, আর না মানলে তো করার কিছু নাই। আমেরিকা নিজে মার খাবে টেকনোলজিতে, কারণ এই টেকনোলজি তো, আমেরিকা যেহেতু টেকনোলজিক্যালি অন্যতম সবচেয়ে অ্যাডভান্সড কান্ট্রি, তারা তো সেই টেকনোলজিগুলো নিজেদের ভিতর থেকে জেনারেট করত। টেকনোলজি নিয়ে ক্লাইমেট চেঞ্জের যে আলোচনা হয়, তাতে আমি অনেক সেশনে অংশগ্রহণ করেছি। চীন সবসময় বলতো যে টেকনোলজি খুলে দাও, আমেরিকা বলতো ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট বজায় রাখতে হবে। আচ্ছা, মজার জিনিস হচ্ছে এই সপ্তাহে চীনে একটা বৈশ্বিক সম্মেলন শুরু হচ্ছে, সেটা হচ্ছে ক্লিন এনার্জি মিনিস্টেরিয়াল মিটিং, 8ম মিটিং। এবং এখানে আমি এই মিটিংয়ে আসার আগে একটু দেখতে চাইলাম যে ক্লিন এনার্জির ক্ষেত্রে কারা আসছে। দেখা গেল যে 90% গ্রিন হাউস গ্যাস এমিটার অ্যাবাউট 25টা দেশ, আর ইউরোপিয়ান ইউনিয়ন 28টা দেশ। এই 25 যোগ 28 যোগ করলে এরাই হচ্ছে 90% এমিটার। ইউএসও আসছে, এবং সেই প্রবন্ধটাতে বারবার প্রশ্ন করছে যে ইউএস এর ভূমিকা কি হবে। তো ইউএসএ যদি একসাথে একই দিকে ক্লিন এয়ার চায়, তাহলে কিন্তু অটোমেটিক্যালি তাকে, মানে চুক্তিতে সে থাকুক সক্রিয়ভাবে না থাকুক, তাকে রিনিউয়েবল এনার্জিতে যেতে হবে। অথবা সে যদি কয়লা পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করে, তাহলে মঞ্জু ভাই যে কথাটা বললেন যে কয়লার ক্ষেত্রে যে অ্যাডভান্স টেকনোলজিগুলো আছে, কিংবা টেকনোলজিক্যালি তাকে অ্যাডভান্স করতে হবে। সো এই কথার পরে চাইনিজ লিডারশিপ কেন? চাইনিজ লিডারশিপ হচ্ছে, চায়নাতে যদিও কমিউনিস্ট পার্টি একদলীয় সরকার, কিন্তু সেখানে তাদের কমিউনিস্ট পার্টির ভিলেজ লেভেল, আমাদের ডিস্ট্রিক্ট লেভেল, প্রভিন্স লেভেল, এইটা অত্যন্ত শক্তিশালী। এবং তাদের পিপলস কংগ্রেস অলমোস্ট গণতান্ত্রিক। তাদের পিপলস কংগ্রেস তাদের গভর্নমেন্টকে বলছে যে তোমরা ক্লাইমেট চেঞ্জ, আমাদের এই প্রাকৃতিক দুর্যোগ সহ্য হচ্ছে না, তোমরা এটাতে ফুললি কন্ট্রিবিউট করো। বেইজিং এর বিদ্যুৎ তাপ, মানে এনার্জি সরবরাহ করে কয়লা পুড়িয়ে যতগুলো বিদ্যুৎ কেন্দ্র ছিল তারা বন্ধ করে দিয়েছে। ভারত নতুন বিদ্যুৎ কেন্দ্র, যেটা তার মানে হচ্ছে এয়ার পলিউশনটাকে দূর করার জন্য তারা এটা করছে। ভারতে কালকে মোদি সাহেব শক্ত কথা বলেছেন যে ট্রাম্প সাহেব যা করার করুন। ফ্রান্সের প্রেসিডেন্ট এত খেপেছেন যে যিনি সাধারণত জাতীয় টেলিভিশনে বক্তৃতা ফরাসি ভাষায় দেন, এই প্রথম একজন প্রেসিডেন্ট রাগ করে ইংরেজিতে বক্তৃতা দিয়ে ট্রাম্প সাহেব যেটা বলেন যে আমি গ্রেট আমেরিকা বানাবো, আমি বলছি দ্য প্ল্যানেট গ্রেট। আর পুতিন সাহেব আরো ভালো কথা বলেছেন যে ওরা তো ঝামেলা করে, বেরিয়ে গেছে ভালো। তো এখন মানে আপনি আশাবাদী যে এই ট্রাম্প বেরিয়ে গিয়ে বরং পরিবেশ রক্ষার সঙ্গে না থেকে বরং সেই এক ঘরে হবে? উনি বলেন না, এটা পুতিন সাহেব বলেছেন। পুতিন সাহেব বলেছেন। আমরা যেটা বলছি, আমাদের ঘর আমাদের গুছাতে হবে। আমরা ইতিমধ্যে অনেক ভালো কাজ করেছি, যেটা তখন আপনার বিরতির আগে বলা শুরু করেছিলাম। মোরা হয়েছে, 8 জন লোক মারা গেছে, খুঁজলে দেখবেন কেউ গাছ চাপা পড়ে মরেছে ইত্যাদি, বাড়ি চাপা পড়ে মরেছে। 1970-এর সাইক্লোন, যেটাকে পৃথিবীতে বলা হয় যে সবচেয়ে বিধ্বংসী জাতীয় প্রাকৃতিক সম্পদ, 5 লাখ লোক, 3 লাখ লোক মারা গেছে। আজকে কিন্তু এটা ঘটলে 200-300 বেশি মারা যেত না। সো আমরা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করব, গ্রিন হাউস গ্যাস আমাদের সামর্থ্য দিয়ে করব, এটাই আমাদের লক্ষ্য। মন্ত্রী, আপনার শেষ মন্তব্য নিতে চাই যে বাংলাদেশের প্রস্তুতি কেমন, এবং বাংলাদেশ বলেছে যে বাংলাদেশ আসলে এই ব্যাপারে অঙ্গীকারাবদ্ধ থাকছে এই জলবায়ু মোকাবেলায়
তার না, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো দুর্যোগ ব্যবস্থাপনা আর পরিবেশ ব্যবস্থাপনা এক নয়। আমাদের এখানে মোরা সাইক্লোন হয়ে গেল বা টর্নেডো হয়ে গেল, এতে ক্ষয়ক্ষতি যেটা অনেক ক্ষেত্রে তো এখন বোধহয় এক বোধহয় হিসেবেও মানে two টা- কারণ মানে ঝড়ঝঞ্ঝা বন্যার সম্ভাবনা বাড়বে জলবায়ু পরিবর্তন হলে। না, ওটা তো অন্য জিনিস। একটা হলো অ্যাডাপ্টেশন, একটা হলো আপনার হাউ টু ম্যানেজ ডিজাস্টার, আর একটা হলো হাউ টু ম্যানেজ এনভায়রনমেন্ট। দুই জিনিস কিন্তু। তাহলে আমাদের বাংলাদেশের জন্য এখন যারা সরকার করছেন, আর এটা শুধু পরিবেশ মন্ত্রণালয়, এইটা খুব কম দেশে মনে আছে, সাথে ভালো বলতে পারেন আমার চাইতে, আমাদের একটা কোঅর্ডিনেটেড মুভ আছে। এখানে ফিশারিজ, এখানে কৃষি, এখানে ওয়াটার, এখানে এনার্জি, এখানে এলজিডি, এরা অল মিলে কাজ করে। কিন্তু মানে আপনি বলছেন যে বাংলাদেশ সরকারের সকল বিভাগই আসলে একটা মানে পরিবেশের কথা মাথায় রেখে এবং কাজ করছে। এদের মধ্যে কোঅর্ডিনেশন আছে। এবং আমাদের দেশে একটা ন্যাশনাল কমিটি আছে, হুইচ ইজ হেডেড বাই দ্য প্রাইম মিনিস্টার। আই হোপ ইউ আর অলসো মেম্বার। আমি ছিলাম একসময়, এখন আছি কিনা দেখতে হবে। না, আমি তো আপনাকে দেখলাম এক মিটিংয়ে। জি। বাট এনিওয়ে, হ্যাঁ। সেই জন্য আমি বলি, আমরা একটা নতুন দেশ হিসাবে, 46 বছর মাত্র বয়স আমাদের দেশের, সেদিন থেকে আমরা অনেক ম্যাচিওরলি মুভ করতেছি। কিন্তু ইন্টারন্যাশনাল এই জাইগান্টিক ইন্টারন্যাশনাল যে সমস্ত ফোরাম হয়, সেই সমস্ত জায়গায় যে আমাদের দেশের ব্যক্তিত্বরা যেভাবে তাদের মোকাবেলা করছে, প্রথম তো তারা পাত্তাই দিতে চায় না, কি বলবে। তো মানে কাজে এই একটা গল্প করি তাহলে। শেষ করে আমাকে প্রথম দাওয়াত করলো, গেলাম। জি। এখন তাদের সাথে কথা বলে, কিন্তু মেইন ফোরামে কথা বলতে দেয় না। নেক্সট ফোরামে বলছে, আনলেস ইউ অ্যালাউ মি টু স্পিক অন দ্য মেইন ফোরাম, ইফ আই এম নট ইন দ্য প্যানেল অফ দ্য 5 or 4 স্পিকার্স, আই এম নট গোইং টু কাম। মন্ত্রী, আরেকদিন আপনার সঙ্গে জলবায়ু কূটনীতিরও একটা বিরাট মানে এইটাই এই উদাহরণটি থেকেই মনে হলো যে একটা দীর্ঘ সময়ে এই প্রসঙ্গ নিয়েও একদিন আলাপ করবার প্রত্যাশা রাখি। অসংখ্য ধন্যবাদ আনোয়ার হোসেন মঞ্জু, অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর আইনুন নিশাত, ধন্যবাদ দর্শক যারা সঙ্গে ছিলেন প্রথম পর্বে। পরবর্তী পর্বে কার্গো নিষেধের যত বিপদ বিষয়ে আলোচনা করবেন নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এ কে মোহাম্মদ আলী শিকদার, বাংলাদেশ বিমান পাইলট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এস এম নাসিমুল হক এবং বিজিএমইএ এর সহ সভাপতি মোহাম্মদ নাসির। সঙ্গে থাকবেন আপনিও।